হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরাণপ্রিয়া পার্ট 1, লেখা রাবিয়া সুলতানা। প্রিয়তাকে এই নিয়ে 26 বার রিজেক্ট করেছে পাত্রপক্ষ। আজও দেখতে আসছে তাকে। ভালো করে মেকআপে নিজেকে সজ্জিত করে ফুটিয়ে তোলার একটু চেষ্টা। বয়স তো গুনে গুনে 31-এ পা দিল। গ্রাম হলে আরও আগেই তাকে গ্রাম ছাড়া করত, কিন্তু ইট পাথরে ঘেরা এই শহরে তেমন একটা মানুষ অপরের চিন্তা মাথা নিয়ে ঘোরার সময় নেই। যে যার মতো ব্যস্ত। প্রিয়তার ড্রেসিং টেবিলের সামনে বসে চুড়িগুলো পরে হালকা লিপস্টিক দিয়ে উঠে দাঁড়িয়ে ছলছল চোখে আয়নায় নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কোনো কিছু কম পড়ে গেল কিনা? আজও কি তাকে পাত্রপক্ষ রিজেক্ট করে দিবে? করলে করবে, তাতে তার দোষ কি? আল্লাহ ভালোবেসে তাকে বানিয়েছে, তাতে তার দোষ কোথায়? মানুষ কালো রং পছন্দ করে, কিন্তু কালো মানুষ কখনো পছন্দ করে না। কিন্তু আমি তো কালো নই, হয়তো বয়সটা বেশি। কিরে আপু, তোর হলো? সাজতে এতক্ষণ লাগে? এই বুড়ো বয়সে সেজে বা কী লাভ? তোকে পাত্রপক্ষ বারবার রিজেক্ট করে দিয়ে যায়। অনিলার কথা শুনে প্রিয়তা মুচকি হেসে শাড়ির আঁচল ঠিক করে নিল। এখন আর এসব কথা তার গায়ে লাগে না। অনিলা প্রিয়তার ছোট বোন। বিয়ে হয়েছে 3 বছর পেরিয়ে গেল। 1 বছরের একটা বাচ্চাও আছে অনিলার। প্রিয়তা অনিলার দিকে তাকিয়ে, মা কোথায় রে? আর এবা আসবে না আজকে? অনিলা খাটের কিনারায় বসে পায়ের উপর পা দিয়ে, মাকে তো দেখলাম রান্নাঘরে। আর মেজো আপুর কথা যদি জানতে চাস, তাহলে বলবো সে আসবে না। কারণ আপুকে ফোন দিয়েছিলাম, আপু বলল আমার ঘর সংসার রেখে বারবার ওই বাড়িতে যাওয়া সম্ভব না। মেজো আপুর কি দোষ বল? ছেলেরা যেভাবে তোকে রিজেক্ট করে। অনিলা এতটুকু বলেই থেমে গেল। প্রিয়তা হেসে বলল, ঠিকই তো, তোদের ঘর সংসার আছে। সব সময় কি আর ফালতু কাজে সময় নষ্ট করা যায়? কথাটা বলেই প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল। পাত্রপক্ষ এসে ড্রয়িং রুমে বসেছে। প্রিয়তার মা নূরজাহান বেগম তাদের আপ্যায়ন করছে। অনিলার স্বামী রিশাদ এসে যোগ দিয়েছে তাদের সাথে। অনেক কথা হলো তাদের। রিশাদ উঠে গিয়ে অনিলাকে ইশারা করলো প্রিয়তাকে নিয়ে আসার জন্য। প্রিয়তা সবার জন্য চা নিয়ে এসে সালাম দিয়ে চায়ের ট্রেটা টেবিলের উপর রাখলো। সবাই প্রিয়তাকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে দেখছে যেন মঙ্গল অভিযান থেকে প্রিয়তা ফিরে এসেছে। বয়স্ক একজন মহিলা বলল, বসো, কী নাম আপনার? কথাটা মহিলাটি প্রিয়তাকে ইচ্ছা করে ব্যঙ্গ করতে বলেছেন। প্রিয়তার বুঝতে একটু অসুবিধা হয়নি, তবু নিজেকে সামলে নিয়ে, প্রিয়তা আগে পিছু কিছু আছে নাকি শুধু প্রিয়তা? মেহর আফরোজ প্রিয়তা। তো মা, এই বুড়ো বয়সে বিয়ে করার আর কি দরকার? যৌবনকালে কি বিয়ের কথা ভুলে গিয়ে নির্বাসনে গেছিলে নাকি? কথাটা শুনে প্রিয়তা নিজের জড়তা ভেঙে বিষণ্ণ চোখে তাকালেন। প্রিয়তা যেন ভুলেই গেছে তাকে কথার ছলে অপমান করা হচ্ছে। তার মাথায় তখন একটা কথাই ঘুরছে, এবারও কি তাকে রিজেক্ট করা হবে? ওইভাবে তাকিও না মা, আমার আবার হার্টের সমস্যা আছে। ওই রকম তাকাইলে আমি কি আর ঠিক থাকবো? তো মা, তুমি নাকি চাকরি করো শুনছিলাম, কিসের চাকরি করো? প্রিয়তা নিজেকে সামলিয়ে শান্ত গলায় বলল, কলেজের প্রফেসর। তো মা, তুমি মেট্রিক পাস দিছ, আমার ছেলে কিন্তু 8 পাস। তার জন্য যদি মেট্রিক পাস মাইয়া না ঘরে নিয়ে যাই, তাহলে কি সম্মান বাঁচবে? কথাটা শুনে প্রিয়তা একটু অবাক হয়নি, শুধু পাশে ফিরে নূরজাহান বেগমের দিকে করুণ চোখে তাকিয়ে আবার সামনে থাকা মহিলার দিকে ফিরে মাথা নেড়ে বুঝল
বোঝালো সে মেট্রিক পাশ করেছে। প্রিয়তা বুঝে গেছে তার এখন যোগ্য পাত্র দেখার বয়স নয়, শুধু বিয়েটা হলেই হলো। বিয়েটা কি সত্যি জরুরি? হ্যাঁ, এখন খুবই জরুরি। কারণ এখন সে এই পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। ছোট বোনেরা তার জন্য শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারছে না। তার মা নাকি রাস্তাঘাটেও যেতে পারে না। অনেকেই বিয়ের কথা জিজ্ঞেস করে, তখন মায়ের সম্মান থাকে না। আচ্ছা, তাদের এই সম্মান কোথায় ছিল এত বছর? বাবা যখন ছোট ছোট 3 বোনদের তার হাতে উঠিয়ে দিয়ে পরকালে পাড়ি দিলেন, তখন আমার কথা কি একবারও ভেবেছিল? যখন মানুষের বাড়িতে গিয়ে টিউশনি করতাম, তখন কোথায় ছিল তাদের সম্মান? যখন কাজের খোঁজে বিভিন্ন জায়গায় না খেয়ে ঘুরে বেরিয়েছি, তখন কোথায় ছিল তাদের সম্মান? নিজের খাবার, ভালো জামা কাপড় পরার চিন্তা না করে তাদের দিয়েছি, তখন কোথায় ছিল তাদের সম্মান? যখন নিজে প্রতিষ্ঠিত হয়ে 3 বোন থেকে 2 বোনকেই বিয়ে দিয়েছি, আরেকটাকে কলেজে পড়াচ্ছি, তখন তাদের সম্মান, ইজ্জত কোথায় ছিল? আজ আমার জন্য তাদের নাকি প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাই আজ তাদের এত অভিযোগ। কই, আমার তো তখন কারো উপর অভিযোগ ছিল না। সব কষ্টগুলোকে হাসি মুখে মেনে নিয়ে সব কিছু একা হাতে সামলিয়ে নিয়েছি। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখের সীমান্ত পেরিয়ে গাল বেয়ে অশ্রুগুলো নিচে পড়ছে, সেই দিকে খেয়াল নেই প্রিয়তার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাটের সাথে হেলান দিয়ে কপালে হাত রাখতেই নূরজাহান বেগম দৌড়ে এসে প্রিয়তার সামনে বসে উৎকণ্ঠে বলল, কিরে, তুই কি ঘুমাচ্ছিস? প্রিয়তা তড়িঘড়ি করে উঠে বসে। কি হয়েছে মা, কোনো সমস্যা? হাসি মুখে বলল, আরে না, খুশির খবর। কি? আজ তোকে যারা দেখতে আসছিল তাদের নাকি তোকে পছন্দ হয়েছে, এবং কি ছেলে নাকি বলেছে মায়ের পছন্দই তার পছন্দ। কি মা ও আনুগত্য সন্তান, এসব ছেলেই ভালো হয়। মা, ছেলেটা মাত্র 8 পাস, তাতে কি হয়েছে? বেশি পাস করে তোকে কি করবে, পড়াবে? তোর যদি বেশি পড়াতে ইচ্ছে করে তাহলে বিয়ের পর পড়িয়ে নিস, তোর কলেজে ভর্তি করিয়ে দিস, তাহলেই তো হলো। প্রিয়তা বিরক্তিকর গলায় বলল, ওই মহিলার সাথে কথা বলে দেখছি তোমার মাথাটাও গেছে। আমি কলেজের শিক্ষক শুনেও যে লোক জিজ্ঞেস করে আমি মেট্রিক পাস করেছি কিনা, তাহলে ওই ফ্যামিলির কথা একবার ভেবে দেখছো? আমি কিছু ভাবতে চাই না। বিয়ে তোকে করতে হবে, তোর কপালে লেখা আছে বলে মেনে নে মা। এই বয়সে তোকে কে বিয়ে করবে বল? তুই একটা বার নিজেই ভেবে দেখ, আমি কিছু বলবো না। প্রিয়তা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে, ঠিক আছে, এতে যদি তোমরা মনে করো তোমাদের সবার মান মর্যাদা বাড়বে, তাহলে বিয়েটা আমি করব। কারণ সারা জীবন তোমাদের জন্যই তো নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছি, আজও না হয় দিলাম। এয়ারপোর্টে অপেক্ষা করছে মোশাররফ হোসেন। বড় ছেলে নিবিড় বাড়িতে আসছে 2 মাস পর। ব্যবসার কাজে সে প্রায় বিভিন্ন দেশে যেতে হয়। এইবার সুইজারল্যান্ড থেকে পার্সোনাল পিএ তনুষাকে নিয়ে ফিরে এসেছে সে। এই মেয়েটাকে মোশাররফ হোসেনের বড় বিরক্তিকর লাগে, কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলে না। নিবিড় মোশাররফ হোসেনের কাছে এসে, কেমন আছেন বাবা? মোশাররফ হোসেন তনুষার দিকে তাকিয়ে, ভালোই তো ছিলাম, কিন্তু এখন তেমন একটা ভালো লাগছে না। হাই আঙ্কেল, কেমন আছেন? মোশাররফ হোসেন বিরক্তি নিয়ে, আচ্ছা মা, দর্জির দোকানে কাপড়ের বড়ই অভাব তোমার জন্য। তনুষা হাসি মুখটা নিমজ্জিত করে, আঙ্কেল, আপনি এইসব কি বলছেন? কাপড়ের অভাব হবে কেন? এটা তো এখন ফ্যাশন। নিবিড়কে ব্যাগপত্র গাড়িতে রাখতে দেখে মোশাররফ হোসেন ভাবলেন,
নিবিড় আসার আগে এই মেয়ের একটু সাইজ করি। আচ্ছা মা, এইটা যদি ফ্যাশন হয় তাহলে এটুকুও পরার দরকার নেই, কারণ আমার মতো পরে অনেকেই ভাববে তুমি ফকির, টাকা পয়সা নাই বিদায় এইসব ছোটোখাটো জামা কাপড় পরে আছো। কেউ তো আর জানে না আমার ছেলে মাস শেষে তোমার হাতে মোটা অঙ্কের টাকা তুলে দেয়। তনুষা কথাগুলো অপমান বোধ করলেই নিবিড়ের বাবা বলে মুখ বুজে সহ্য করে নিয়েছে। চলবে। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।